নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের চতুর্থ অধ্যায়, যার নাম রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশান দেব, যেগুলো তোমাদের 2025 সালে যখন তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ফাইনাল এক্সাম দেবে সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এখন থেকেই তোমরা এই সাজেশনের ভিত্তিতেই পড়তে থাকো, চোখ বন্ধ করে তোমরা কমন পাবে। এবং এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরা ভাবছো যে চতুর্থ অধ্যায় কেন বলছে, তার কারণ হচ্ছে তোমরা যদি টেক্সট বুক ফলো করো তাহলে দেখবে যে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই অধ্যায়গুলোর পরীক্ষা দিয়ে এসেছো প্রথম সেমিস্টারে এমসিকিউ বেসিসে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টি অধ্যায়ের পরীক্ষাই তোমরা দ্বিতীয় সেমিস্টারে দেবে এবং এখান থেকে বড় প্রশ্ন থাকবে 3 নম্বরের, 4 নম্বর এবং 8 নম্বরের। আজকের এই ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এই অধ্যায় থেকে 8 নম্বরের বড় প্রশ্ন এবং তার সাথে 3 বা 4 নম্বরের বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আজকে দেখে নেওয়া যাক 8 নম্বরের বড় প্রশ্নগুলো কি কি আছে। 8 নম্বরের প্রথম যে বড় প্রশ্নটি আমি রেখেছি, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ কৌটিল্য তার অর্থশাস্ত্র যে গ্রন্থ আছে সেখানে রাষ্ট্রনীতি সম্পর্কে উনি ওনার কী মতামত দিয়েছেন তা আলোচনা করো। এটা হচ্ছে 8 নম্বরের একটি বড় প্রশ্ন। তারপরে যে সেকেন্ড প্রশ্নটা আসছে সেটা দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা 3টে স্টারে পড়তে পারি। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশিরভাগ স্কুল থেকেই এই প্রশ্নটা কিন্তু তোমরা কমন পেতে চলেছো। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী তোমরা প্রশ্ন দেখো, বর্ণি, মানে এখানে জিয়াউদ্দিন বার্নির কথা বলা হয়েছে। বর্ণি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল? যদি আমি আরও একটু ইজি করে বলি, জিয়াউদ্দিন বার্নি বর্ণিত ফতোয়াই জাহানদারিতে সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? এটাই হচ্ছে এখানে প্রশ্ন। আমি একদম সাধারণভাবে প্রশ্নটাকে রেখেছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই বলে দিলাম। জিয়াউদ্দিন বার্নি উনি যে ফতোয়াই জাহানদারি গ্রন্থটি রচনা করেছিলেন সেখানে উনি নরপতিত্বের আদর্শ কী উল্লেখ করেছিলেন সেটা সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। চতুর্থ দেখো যে প্রশ্নটি আমি রেখেছি, বর্ণি তার ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? বর্ণি তার ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ব্যক্ত করেছিলেন বা তার ধারণা কী ছিল? এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও তোমরা 3টে স্টারে পড়ো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এ প্রসঙ্গেই বলে রাখি, যারা এই ধরনের নোটসের ভিত্তিতে, যারা অনলাইনে ক্লাস না করেও শুধুমাত্র নোটস নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের অনেকেই আছে যারা শুধুমাত্র নোট পারচেস করছে এবং নোট পারচেস করে তারা পড়াশোনা করছে। আমি উইকলি যেভাবে স্টুডেন্টদের অনলাইন ক্লাস নিই, অফলাইন ক্লাস নিই, সেভাবেই কিন্তু আমি একদম উইকলি তোমাদের নোটসের ভিত্তিতেই তোমাদের আমি পড়িয়ে দিই। এবং সেক্ষেত্রে কারো যদি নোট সম্পর্কে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করলে সেটা ক্লিয়ার করে দেওয়ারও ব্যবস্থা আছে। এবং যারা আর্থিকভাবে একটু দুর্বল তাদের জন্য নতুন করে আমাদের একটু কম মানে বেতনের ভিত্তিতেই আমরা নোটস দিচ্ছি। যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, টিকা লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান। পরবর্তী প্রশ্ন দেখো, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। এটা বিগত যে সিলেবাস ছিল তোমাদের সেই সময় এই টপিকটা ছিল এবং অনেকবার, একাধিকবার মানে তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষায় এসেছে। পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। এই ধরনের নোটসগুলো একদম সুন্দরভাবে তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া অনলাইন অফলাইন বোথ ক্লাসেরও ব্যবস্থা আছে। যারা যুক্ত হতে চাও পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও স্ক্রিনে দেওয়া নম্বরে। পরবর্তী প্রশ্ন,
7 নম্বরের প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটি 2টি স্টারের একটি প্রশ্ন, তোমরা অবশ্যই এটি একটু রেডি করে রেখো। ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোগল প্রশাসনের অংশ হিসাবে মনসবদারি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। মোগল প্রশাসনের অংশ হিসাবে মনসবদারি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 3টে স্টারেই তোমরা রেখে দিতে পারো এই প্রশ্নটি। মুঘল প্রশাসনের অংশ হিসাবে মনসবদারি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু করে যেও। এবং আমি তোমাদের বলছি যে আমি যে সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রাখছি, এই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করে যেতে পারো তাহলে পরীক্ষায় নিশ্চিতভাবে তোমরা কমন পাবে, কারণ আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়ে যাচ্ছি। তোমরা অধ্যায়ভিত্তিক এই প্রশ্নগুলো 3টে স্টারের প্রশ্নগুলো অতি অবশ্যই করে যাও, মিস করো না। এবং যারা মনে করছো যে একদম চোখ বন্ধ করে অল্টারনেটিভ প্রশ্নগুলো কমন পাবে, তারা সমস্ত এই প্রশ্নগুলো কিন্তু ফলো করে যাও। এখন থেকে শুরু করো, দেখবে খুব দ্রুত তোমরা কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ করে রেডি করে ফেলেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সক্রেটিসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। এটিও একটি 3টে স্টারের প্রশ্ন, সক্রেটিসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি 8 নম্বরের এই 10টি প্রশ্নই তোমাদের জন্য রেখেছি। এই 10টি প্রশ্ন একবার দেখে নাও তোমরা। 8 নম্বরের এই 10টি প্রশ্নই তোমাদের জন্য আমি রেখেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে নিশ্চিন্তে তোমরা কিন্তু কমন পাবে পরীক্ষায়। এবার চলো চলে যাই 3 বা 4 নম্বরের প্রশ্ন কি কি আছে সেগুলো দেখে নিই। এখন যে প্রশ্নগুলো আমি রাখবো সেগুলো 3 নম্বর বা 4 নম্বর। আমি যাদেরকে অনলাইন ক্লাস দিচ্ছি, অফলাইন ক্লাস দিচ্ছি বা নোটস দিচ্ছি, তাদেরকে আমি এমন একটা লেন্থে লেখাচ্ছি যেটা 3 নম্বরের প্রশ্ন এলেও তারা করতে পারবে, 4 নম্বরের প্রশ্ন এলেও তারা করতে পারবে। একটা মাঝামাঝি সুন্দরভাবে আমি করিয়ে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি। যারা এই ধরনের নোটসগুলো পেতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অনলাইনে যোগাযোগ করতে পারো। তোমরা অনেকেই অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যারা এখনও অ্যাডমিশন নাওনি, যারা আর্থিকভাবে দুর্বল, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে, কৌটিল্যের মণ্ডল তত্ত্বটি আলোচনা করো। কৌটিল্যের মণ্ডল তত্ত্বটি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কৌটিল্যের মণ্ডল তত্ত্বটি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। এটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, সফিস্টদের রাষ্ট্রধারণা আলোচনা করো। সফিস্টদের রাষ্ট্রধারণা আলোচনা করো। এটি একদম নতুন একটা ইউনিক টপিক আমাদের এবারে যুক্ত করা হয়েছে, সুতরাং এটি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সফিস্টদের রাষ্ট্রধারণা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, সক্রেটিস বিখ্যাত কেন? এটি একটি 2টি স্টারের প্রশ্ন হিসেবে তোমরা পড়ে রাখতে পারো, সক্রেটিস বিখ্যাত কেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, টিকা লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্র। টিকা লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্র। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়। টিকা লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্র, এটি 3টে স্টারের প্রশ্ন আমি রেখেছি। টিকা লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ 3টে স্টারের প্রশ্ন। যেহেতু তোমাদের এই 40 নম্বরের যে সেকেন্ড সেমিস্টার হবে সেখান থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন থাকবে। বাছাই করা প্রশ্ন মানে তোমরা অনেক অল্টারনেট পাবে না, অনেক কিছু অপশান পাবে না। সেক্ষেত্রে তোমাদের একটু বেশি মাত্রায় পড়তে হবে। যেখানে অনেক অথবা থাকবে, অর থাকে, অপশান থাকবে, সেখানে তোমাদের চয়েস করার সুযোগটা থাকে। তাই সেখানে অল্প কিছু পড়ে গেলেও সেগুলো কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু যেহেতু 40 নম্বরের প্রশ্নে সেভাবে তোমরা কোনো অপশান পাবে না, সেই কারণেই কিন্তু তোমাদের একটু হলেও বেশি পড়তে হবে। অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? এবং নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা, রিফরমেশন পার্লামেন্ট কি? রিফরমেশন পার্লামেন্ট কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিফরমেশন পার্লামেন্ট কি? এটিও একটি 3টে স্টারের প্রশ্ন। রিফরমেশন পার্লামেন্ট কি? পরবর্তী প্রশ্নে চলে আসছি, ইকতা প্রথার বৈশিষ্ট্য কি? ইকতা প্রথার বৈশিষ্ট্য কি? বড় প্রশ্নে তোমরা যদি পড়ো সেক্ষেত্রে এখানে ছোট প্রশ্নে তোমরা এটা পড়ে নিতে পারো। মানে বড় প্রশ্নে যখন ইকতা ব্যবস্থা রেখেছি সেখানে তোমরা সেখান থেকেই বৈশিষ্ট্য পড়ে নিলে এখানে তোমরা ইকতা প্রথার বৈশিষ্ট্যটা লিখে নিতে পারবে। এটা খুব সহজ একটি প্রশ্ন। পরবর্তী 9 নম্বরে কি প্রশ্ন আছে দেখে নাও। 9 দাগের প্রশ্ন, মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথাটাও যেহেতু আমি বড় প্রশ্নে রেখেছি, ওখান থেকে তোমরা মনসবদারি প্রথা কাকে বলে সেটুকু পড়ে নিলেই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যে মনসবদারি প্রথা কি।
পরবর্তী প্রশ্ন, সিসেরোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। এটি একটি 3টি স্টারের প্রশ্ন। সিসেরোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো? নব্য রাজতন্ত্র এবং টমাস ক্রমওয়েলের ওপর টিকা লিখিয়েছি, মানে বড় প্রশ্নে আমি দিয়েছি, যারা ওটা পড়ে নেবে তারা এখানে এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারবে। নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো, ভীষণ একটি 3টে স্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। প্লেটোর রাষ্ট্রদর্শনটা তোমরা 2টো স্টারে হালকা চোখ বুলিয়ে যাবে। প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। টিউডর বিপ্লব কি? টিউডর বিপ্লব কি? এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিউডর বিপ্লব কি? টিউডর বিপ্লব কি? এটিও একটি 3টে স্টারের প্রশ্নে তোমরা পড়ে যাবে। পরবর্তী আমাদের 14 নম্বর প্রশ্নে চলে আসছি। স্যাট্রপদের কার্যাবলী আলোচনা করো। স্যাট্রপ বা পারস্যের যে ক্ষত্রপ, তাদের কার্যাবলী আলোচনা করো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটাকেও অবশ্যই 3টি স্টারে পড়বে। স্যাট্রপ বা ক্ষত্রপদের কার্যাবলী আলোচনা করো, এটা 3টি স্টারে প্রশ্নে পড়বে। এবং এরপরে আমরা চলে আসবো একদম আমাদের শেষ 15 অধ্যায়ের প্রশ্নে। তার আগে আমি একটুখানি বলে রাখি, এর আগের ভিডিওতে আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের 2nd সেমিস্টারের 1ম অধ্যায়ের যাবতীয় শর্ট কোশ্চেনের সাজেশান দিয়ে দিয়েছি, 2 নম্বরের প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের তো বলতে হবে না, তারা নিশ্চয়ই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত ধরনের ক্লাস 11, 12 এবং কলেজের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়মিত আমার ক্লাসে নিয়মিত আমার চ্যানেলে আসতে থাকবে। যারা এইগুলো পেতে চান, এই ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। 15 নম্বর প্রশ্নে চলে আসছি, আমাদের একদম শেষ প্রশ্ন। মনসবদারি প্রথার ত্রুটি লেখো। মনসবদারি প্রথার ত্রুটি লেখো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনসবদারি ব্যবস্থা বড় প্রশ্নে দেওয়া হয়েছে, সুতরাং মনসবদারি ব্যবস্থার ত্রুটি এখান থেকে ছোট প্রশ্ন অর্থাৎ 3 বা 4 নম্বরের প্রশ্নে করে নেওয়া খুবই সহজ। আর এই প্রশ্নগুলির উত্তর যারা পেতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। অবশ্যই যারা পারচেস করতে চাইছো, নোটস ফ্রিতে দেওয়া হয় না, অবশ্যই ন্যূনতম কিছু অর্থের পরিবর্তে এগুলো দেওয়া হয়, নোটসগুলো পারচেস করতে হয়। যারা আর্থিকভাবে দুর্বল আছো, যারা অনলাইন ক্লাস করতে পারছো না, বা যারা কোনো রকম কাজের সাথে যুক্ত আছো, তাদের জন্য অনলাইনে নোটস দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমাদের। যারা নোটসগুলো পারচেস করতে চাও, উইকলি নোটস দেওয়া হয়। স্টুডেন্টরা যেভাবে রেডি হয় ধীরে ধীরে সেইভাবেই আমরা এখানে নোটস দিয়ে থাকি। যারা এই নোটসগুলো পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।